সকলকে স্বাগত জানাচ্ছি দ্য ড্রোনাস প্ল্যাটফর্মে, দ্য ড্রোনাস অনলাইন প্ল্যাটফর্মে। আজকে আমরা এসএসসি ওয়েস্ট বেঙ্গল এসএসসিটা পড়াশোনা করব। এসএসসির সাবজেক্ট ইংলিশ, এসএসসি বা এসএলএসটি সাবজেক্ট আমাদের ইংলিশ। ইংলিশের অনার্স পিজির যে সিলেবাসটি আমাদের আছে সেই সিলেবাসটি আমরা প্রথম থেকে শুরু করব। তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে তোমরা সকলে এই সিরিজটাকে ফলো করো, আশা করি কিছুটা তোমাদের উপকার হবে। তো এই সিরিজে প্রথমেই আমাদের যে কবিতাটি আছে আমাদের সিলেবাস অনুযায়ী, তো সেই কবিতাটা দিয়েই আজকে আমাদের লেসন শুরু করব। ফিলিপ সিডনিস লাভিং ইন ট্রুথ। ফিলিপ সিডনিস লাভিং ইন ট্রুথ। প্রথমেই বলে রাখি, ফিলিপ সিডনিসের কবিতা লাভিং ইন ট্রুথ একটি সনেট। এই কবিতাটি একটি সনেট। A sonnet is a lyric poem of 14 lines linked by an intricate rhyme scheme. There are three main variants to the rhyme scheme in the tradition of English literature. Sonnet একটি বিশেষ ধরনের কবিতা, একটি বিশেষ ধরনের কবিতা, ওকে, একটি বিশেষ ধরনের কবিতা। কি সেই কবিতার বৈশিষ্ট্য? বৈশিষ্ট্য হচ্ছে এই কবিতাটি কটা লাইন থাকবে? মাত্র 14 লাইনের কবিতা। 14 লাইনের কবিতা। এবং এই কবিতার যে একটা বিশেষত্ব সেটা হচ্ছে তার ইন্ট্রিকেট রাইম স্কিম। ইন্ট্রিকেট কথার অর্থ জটিল বা কমপ্লেক্স। জটিল বা কমপ্লেক্স, ওকে। সনেট আবার তিন রকমের। আমাদের ইংরাজি সাহিত্যে আমরা সনেটকে তিন প্রকার দেখতে পাই। সেই তিন প্রকার কি কি? দ্য ইটালিয়ান or Petrarchan sonnet, ইটালিয়ান or Petrarchan sonnet। এই সনেটটির নাম ইতালির একজন কবি পেট্রার্ক, তিনি এইরকম কবিতা লিখতেন বলে এই কবিতাটির নাম হয়েছে ইতালিয়ান or Petrarchan sonnet। এবং উনার কবিতার বৈশিষ্ট্য ছিল উনার এই সনেট ফর্মটিতে উনি উনার কবিতাকে দুটো অংশে বা দুটো পার্টে উনি কিন্তু ডিভিশন করেছিলেন, উনি ভাগ করেছিলেন। প্রথম অক্টেভ অর্থাৎ প্রথম কবিতার 8টি লাইন, প্রথম কবিতাটির 8টি লাইনকে বলা হতো অক্টেভ, যেটার ছন্দ বা রাইমিং স্কিম ছিল এ বি বি এ এ বি বি এ অ্যান্ড কনক্লুডিং সেস্টেড, অর্থাৎ নিচের ছ লাইন যেটা ছিল, 6টি লাইন, সেই 6টি লাইনের যে ভেরিয়েশনস ছিল সেই ভেরিয়েশনসটা এরকম ছিল সিডিসি সিডিসি। এবার এই ইনাকে অনুকরণ করে ইংরাজি সাহিত্যেতেও কিন্তু এর ব্যবহার আমরা দেখতে পাই। আরেকটা কথা বলে রাখি এক্ষেত্রে, পেট্রার্কের সনেট কিন্তু এর বিষয়বস্তু ছিল হচ্ছে প্রেম বা ভালোবাসা। কার প্রতি উনার ভালোবাসা ছিল? উনার প্রেম ছিল একটা অপূর্ব অদ্ভুত রকমের, যিনি আইডিয়ালাইজড করতেন ওনার প্রেমকে। প্রেমিকার নাম ছিল লরা। লরার উদ্দেশ্যে উনার সব কবিতাগুলি লেখা। এবং আমরা এই ট্রেডিশনটাকে ফলো করতে দেখি পরবর্তীকালে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং এর কবিতা সনেটস ফ্রম দি পর্তুগিজ। এইটা আমি তোমাদের বলে রাখছি, এটা তোমাদের শুধু এসএসসি নয়, তোমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম লিটারেচার বেসড দাও তো এই এক্সামগুলোতে কিন্তু এই ছোট ছোট কথাগুলো খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে অনেক প্রশ্ন আসে। পরবর্তী ক্ষেত্রে চলে যাচ্ছি, দ্য ইংলিশ অর শেক্সপিয়ারিয়ান সনেট। এই প্রকার সনেটটি আর্ল অফ সারে বা হেনরি হাওয়ার্ড, যিনি আর্ল অফ সারে ছিলেন, হেনরি হাওয়ার্ড এবং থমাস ওয়াট, হেনরি হাওয়ার্ড এবং থমাস ওয়াট, ইনারা কিন্তু এই দুটি সনেটের এই প্রকারটা ইতালি থেকে ইনারা কিন্তু ইংলিশ লিটারেচারে ইনারা কিন্তু শুরু করেছেন। বেসিক্যালি থমাস ইয়াটের কিন্তু এটাও বৈশিষ্ট্য ছিল যে উনি এই ফর্মটাকে কিন্তু ইংরাজি সাহিত্যে এনেছেন, কিন্তু পপুলারাইজড করেছেন হেনরি হাওয়ার্ড বা আর্ল অফ সারে। এবং এই যে ফর্মটা, এটাকে ইংলিশ অথবা শেক্সপিয়ারিয়ান বলা হচ্ছে এই কারণে, কারণ এই ফর্মটা সব থেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল শেক্সপিয়ারের হাতে। এবং শেক্সপিয়ারের যে ছন্দটা উনি এই সনেট লিখতেন সেটি হলো এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি। জিজি কথাটি বাদ পড়ে গেছে, আই এম সরি। এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি।
ফলোড বাই আ কনক্লুডিং কাপলেট। অর্থাৎ এখানে তিনটি কোয়ার্টেন্ট ছিল, অর্থাৎ 4 লাইনের ছিল প্রথম স্ট্যান্জা, পরেরটাও 4, তারপরেরটাও 4, তাহলে 4 4 8, 8 4 12, 12 আর এবং 2 লাইন ছিল লাস্টে, যেটাকে হচ্ছে একটা রাইমিং কাপলেট ছিল। ওকে, লাস্টের দুটো ছন্দ কিন্তু ছিল জি জি। এই সেকেন্ড যে এটা, তার মানে এটা এখানে ছিল হচ্ছে এ বি এ বি, এটাতে ছিল সিডি সিডি, এটাতে ছিল ছন্দ ইএফ ইএফ, এবং লাস্টের এই ছন্দটা ছিল জিজি। আর থার্ড টাইপ হচ্ছে দ্য স্পেন্সারিয়ান সনেট। স্পেন্সারিয়ান সনেট এডমান্ড স্পেন্সার যেরকম ধরনের উনি সনেট লিখতেন, তার উপর এটার রাইমিং স্কিমটার ওপরে কিন্তু এই সনেটটার নামকরণ করা হয়েছে। এবং এই সনেটের রাইমিং স্কিম ছিল এবি এবি, বিসি বিসি, সিডি সিডি, ইই। সুতরাং এই যে দুটো পার্ট, শেক্সপিয়ারিয়ান সনেট এবং স্পেন্সারিয়ান সনেট, এগুলি আমরা পরবর্তীকালে আবার ডিসকাস করব যখন আমরা এই সনেটগুলো করব। আজকের যে আমাদের সনেট অর্থাৎ লাভিং ইন ট্রুথ, সেই সনেটটা কিন্তু ধাঁচটা হচ্ছে পেট্রার্কান টাইপ। ওকে, সো আশা করি এইটুকু বুঝতে পেরেছো। এবং আমরা এখন যাব নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে আমরা একটু জেনে নেব যে কবিতাটি যিনি লিখেছেন আমাদের কবি স্যার ফিলিপ সিডনি সম্পর্কে। ফিলিপ সিডনি মহাশয় 1554 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যু হয় তার 1586 সালে। উনি কিন্তু একজন বিখ্যাত কবি ছিলেন না শুধু, উনি একজন বিখ্যাত কিন্তু রয়্যাল কোর্ট মেম্বারও ছিলেন। উনি কুইন এলিজাবেথের একজন রয়্যাল কোর্টে অফিসার পোস্টে উনি কাজ করতেন, এবং উনি লাস্ট পরবর্তী শেষে উনার অ্যাজ এ গভর্নর উনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন ফ্লাশিং বলে ডাচ একটি শহর, ফ্লাশিং বলে একটি শহরে গভর্নর হিসেবে উনি অ্যাপয়েন্টেড হয়েছিলেন। কিন্তু উনি মারা গেছেন ব্যাটেল অফ জুটফেনে, এবং এই ব্যাটেলটা কাদের এগেনস্টে ছিল? স্প্যানিশ সোলজার্সদের এগেনস্টে ছিল। এবং উনি কিন্তু ভীষণ বড় একজন সাহিত্যিক প্রথম থেকেই ছিলেন, কিন্তু পরবর্তীকালে উনার এই সাহিত্য চর্চাটা বেড়ে যায়। উনি একজন স্টুডেন্ট ছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিস, এবং উনি তার পড়াশোনাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট করতে পারেননি, কারণ তার আগেই উনি কিন্তু এই কুইন এলিজাবেথের এই প্রেস্টিজিয়াস পজিশনের জবে উনি কিন্তু অলরেডি অ্যাপয়েন্টেড হয়ে গেছিলেন। তো আমি সংক্ষেপে এটা বলে দিলাম তোমাদেরকে। আশা করি তোমরা একটু নিজেরা এটাকে, যেটা স্লাইডে লেখা আছে পরবর্তীকালে লিংক দিয়ে দেওয়া হবে, সেই স্লাইড থেকে তোমরা পড়ে নিতে পারবে। এরপর আমরা এখানে জেনে নিই সিডনির কিছু বেস্ট নোন ওয়ার্কস। সিডনির কিছু বেস্ট নোন ওয়ার্ক। প্রথমেই যেটা আসছে সেটা হচ্ছে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই কবিতাটি লেখা হয়েছে 1581-এ, কিন্তু পাবলিশ করা হয়েছে 1591-এ। তার মৃত্যুর পর এই কবিতাটি পাবলিশ হয়েছে, তার জন্য বলা হয় পাবলিশড পোস্টহুমাসলি। সেকেন্ড ওয়ান ইজ ডিফেন্স অফ পোয়েট্রি অর অ্যাপোলজি ফর পোয়েট্রি। এটাও 1581-এ লেখা, পাবলিশড ইন 1595। থার্ড ওয়ান হচ্ছে দ্য কাউন্টেস অফ পেমব্রোকস আর্কেডিয়া, 1580 লেখা হয়েছে, পাবলিশড 1590। এবং লাস্ট ওয়ার্ক হচ্ছে দ্য লেডি অফ মে, এটা হচ্ছে ওয়ান অ্যাক্ট প্লে, অর্থাৎ একটি মাত্র অ্যাক্ট এই নাটকটিতে আছে। তো আমাদের যে ইন্টারেস্ট আজকে লাভিং ইন ট্রুথ, লাভিং ইন ট্রুথ হচ্ছে এই অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলার প্রথম যে কবিতাটি, সেটাই হচ্ছে কিন্তু লাভিং ইন ট্রুথ। অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা সম্বন্ধে এবার আমরা আরেকটু জানবো। চলো পরের স্লাইডে যাই। এবার অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা অ্যান্ড এলিজাবেথান সনেট সিকোয়েন্স অফ 108 সনেট, অর্থাৎ অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা এই কবিতাটি, এই কবিতার যে পুরো বইটি আছে, এই কালেকশনটির মধ্যে 108টি সনেট আছে এবং 11টি সং আছে বা গান আছে। এবং এই কবিতাটি কিন্তু এই খুবই জনপ্রিয়তা লাভ করেছিল সেই সময়, কারণ উনার মৃত্যুর পরেও এই কবিতাটি পাবলিশ করা হয়েছিল, এবং এটাকে ধরা হয় ওয়ান অফ দ্য ফাইনেস্ট এলিজাবেথান সনেট আফটার উইলিয়াম শেক্সপিয়ার। এবং এই ক্ষেত্রে আমি বলে রাখি, এটা আবার ডিসকাসও করব পরে, তাও একটু বলে রাখছি, খুব মন দিয়ে শোনো। এই যে অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা, এই স্টেলা কথার অর্থ হচ্ছে স্টার, আর অ্যাস্ট্রোফেল কথার অর্থ হচ্ছে স্টার লাভার অর বিলাভেড অফ আ স্টার। এবার এই কবিতাটি আমরা যখন পড়বো বা এই নামের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এই কবিতাটি কিন্তু একটি প্রেমের কবিতা, এবং এই কবিতাতে উনি কিন্তু
উনার যে ফিলিংস স্টেলার প্রতি সেগুলো কিন্তু ব্যক্ত করার চেষ্টা করেছেন। এবং এই কবিতাটির মধ্যে তোমরা কয়েকটি পানও লক্ষ্য করতে পারবে। পান যে ডিভাইস দিয়ে দুটো কথা মিন করা হয়, সেই ডিভাইসও উনি ইউজ করেছেন। কারণ এই কবিতাটির মধ্যে উনি ওনার প্রেম যেমন স্টেলাকে জানাতে চাইছেন, তেমনি কিন্তু উনি কিভাবে লিখবেন কবিতাটি সেইটার জন্য ইন্সপিরেশন চেয়েছেন কার কাছে? মিউজের কাছে। তো দুটো ক্ষেত্রেই কিন্তু কবিতাটি আমরা এবার শুরু করব কিভাবে উনি লিখেছেন। ওকে, the publication of Astrophel and Stella generated a vogue for the sonnet sequence, and all among the English poets who responded was Edmund Spenser. এবং এডমান্ড স্পেন্সার কিন্তু উনার পরবর্তীকালে এই সনেটটাকে কিন্তু উনি খুব ভাবে দেখেছেন, ফলো করেছেন, এবং এই সনেটটা কিন্তু সেই সময় ইন ভোগ ছিল, অর্থাৎ প্রচলন ছিল। সনেট লেখাটা কিন্তু প্রচলন ছিল তখন। এবং এডমান্ড স্পেন্সার কিন্তু এই অ্যাস্ট্রোফেল নামে একটি কবিতা লিখেছে, যেটা কিনা এলিজি, এবং সেটা ডেডিকেট করেছে কার জন্য উনি লিখেছিলেন? সিডনির জন্য। সিডনি যখন মারা গেছেন, সেই সিডনির জন্যে দুঃখে এই কবিতাটি লিখেছেন অ্যাস্ট্রোফেল। চলো এবার কবিতাটি আমরা শুরু করব, পরের স্লাইডে যাচ্ছি। আমি শুরু করছি কবিতাটি পড়া, তোমরাও কিন্তু কবিতাটি আমার সাথে সাথে পড়ো। Loving in truth and fain in words my love to show, that she, dear she, might take some pleasure of my pain. Pleasure might cause her read, reading might make her know, knowledge might pity win, and pity grace obtain. I sought fit words to paint the blackest face of woe, studying inventions fine, her wits to entertain, often turning others' leaves to see if thence would flow some fresh and fruitful showers upon my sunburned brain. But words came halting forth, wanting invention's stay. Invention, nature's child, fled stayed them study's blows, and others' fate still seemed but strangers in my way. Thus great with child to speak, and helpless in my throes, biting my truant pen, beating myself for spite. Fool, said my muse to me, look in thy heart and write. এবার কবিতাটি চলো আমরা এক এক করে কবিতার লাইনগুলি আলোচনা করি, তোমাদের বুঝতে খুব সুবিধা হবে কবিতাটি আমি যেভাবে আলোচনা করব এখন। আচ্ছা, এই যে পার্টটা, এই স্লাইডটা একটু বলে নিই, কারণ আমাদের সনেট সিকোয়েন্সটা জানার খুব দরকার, এবং তার যে মিটারটা এটাও খুব জানা দরকার। মিটারটা এই কারণে জানা দরকার কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। ওকে, এই সনেটটি কিন্তু একটা মেট্রিক্যাল ইনোভেশন, অর্থাৎ এটি কিন্তু নতুনভাবে সিডনি লিখেছেন, এটা উনার ইনোভেশন। The sonnet has 12 syllable lines modeled on Alexandrines. Alexandrine verse form that is leading measure in French poetry. It consists of a line of 12 syllables. আমরা দেখিনি আগের স্লাইডটাতে কি আছে, এটা আলেকজান্ড্রিন কেন বলছে, কারণ দেখো সিলেবল যদি আমি কাউন্ট করি, loving, in truth and fain, in verse, my love to show. এবার আমি এটাকে যদি ভাগ করি, লাভিং, ইন ট্রুথ অ্যান্ড ফেইন, ইন ভার্স, মাই লাভ টু শো, কটা হচ্ছে? 1 2 3 4 5 6, তার মানে এখানে লাভিং দুটো, তো লাভিং, ইন ট্রুথ অ্যান্ড ফেয়ার, ইন ভার্স, মাই লাভ টু শো। এটা কিন্তু আমি স্ট্রেস দিচ্ছি না, আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য বলছি সিলেবলস গুলো। এটাকে এক করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। লাভিং, ইন ট্রুথ and fain, in verse, my love to show. তাহলে আমরা 12টা সিলেবল পেলাম। এই যে 12টা সিলেবল আমরা এখানে পাচ্ছি, এটাকেই বলা হচ্ছে আলেকজান্ড্রিন। আলেকজান্ড্রিন, কারণ 12 সিলেবলের কবিতাকে আলেকজান্ড্রিন বলা হয়। এবং আমরা প্রত্যেকটা লাইন যদি এইভাবে স্ক্যানশন করি তাহলে কিন্তু আমরা 12টা করে সিলেবল পাবো। এবং এই কবিতাটির এটাই বিশেষত্ব যে এটা কিন্তু আলেকজান্ড্রিনে লেখা। আচ্ছা,
The opening lines show that this sonnet has a dual theme. থিমটা আলোচনা করে নিই। এই সনেটের কিন্তু দুটো থিম আছে, আমি আগেও একবার বললাম। কি কি? হাউ টু রাইট আ গুড পোয়েট্রি অ্যান্ড হাউ টু উইন হিজ বিলাভেডস লাভ। দুটো থিম আছে। কি কি থিমটা? কিভাবে আমি ভালো একটি কবিতা রচনা করব এবং আমি কিভাবে আমার প্রেমিকার আমি ভালোবাসাটা পাবো। এটি সিডনির কথা বলছি। ওনার এই কবিতাটি লেখার পেছনে কিন্তু দুটো থিম আছে। Loving in truth implies loving genuinely and intensely. Here the poet pretends to be Astrophel. Astrophel কে? Astrophel হচ্ছে স্টার লাভার। স্টার লাভার এবং তার স্টার কে? তার স্টার হচ্ছে স্টেলা। স্টেলা কথার অর্থ হচ্ছে স্টার। ওকে, এবার শুরু করছি, চলো পড়া। ফেইন ইন, প্রথম কথাটা হচ্ছে লাভিং ইন ট্রুথ, অর্থাৎ সত্যি ভালোবাসা। লাভিং ইন ট্রুথ অ্যান্ড ফেইন ইন ওয়ার্ডস মাই লাভ টু শো। এটার কথাটা বলা হচ্ছে যে পোয়েট কতখানি ইগার, পোয়েট কতখানি ইচ্ছুক তার ইন্টেন্স লাভ এই স্টেলার প্রতি, সেটা উনি কিসে করতে চাচ্ছেন ব্যক্ত? একটি কবিতার মাধ্যমে ব্যক্ত করতে চাইছেন। কেন ব্যক্ত করতে চাইছেন? বিকজ দ্য অ্যাগনি অফ হিজ প্যাশন মাইট অ্যাট্রাক্ট হার অ্যাটেনশন। বলছে উনার যে কষ্ট বা উনার যে সরো, সেই সরোটা দেখে স্টেলা যাতে অ্যাট্রাক্টেড হয় এবং স্টেলার অ্যাটেনশন যাতে উনি পেতে পারেন, তার জন্যই কিন্তু এই কবিতাটি উনি ফার্স্ট লাইনে এটা লিখেছেন। ফেইন ইন ওয়ার্ডস মাই লাভ টু শো। ফেইন কথার অর্থ হচ্ছে ইচ্ছুক, উইলিং, ইগার বা ডিজায়ারাস। ওকে, এই তিনটি হচ্ছে ফেইন কথার অর্থ। That she, dear she here refers to Stella. এখানে কাকে তিনি she বলছেন? স্টেলাকে। আবার বলছেন dear she, তার মানে dear আমরা কখন কাকে বলি? যে আমাদের খুব কাছের, তাকে আমরা dear বলি। এখানে উনি এই dear কথার মাধ্যমে বোঝাতে চাইছেন যে স্টেলা তার কতখানি কাছে। আচ্ছা, এই স্টেলা এই ক্ষেত্রে আমি বলে রাখি, স্টেলা হচ্ছে পেনিলোপ ডিভারেক্স। পেনিলোপ ডিভারেক্স, উনার প্রতি কিন্তু ফিলিপ সিডনির একটি ভালোবাসা ছিল, কিন্তু পরবর্তীকালে উনি মিস্টার রিচকে বিয়ে করে চলে যান এবং তার জায়গাটা কিন্তু খালি রয়ে যায় সিডনির জীবনে। তার দুঃখেই কিন্তু এই কবিতাটি উনি লিখেছেন। এর পরের সেন্টেন্সে আসি। মাইট টেক সাম প্লেজার অফ মাই পেইন ইমপ্লাইজ দ্যাট হিজ ক্রিয়েটিভিটি, কার ক্রিয়েটিভিটি? সিডনির ক্রিয়েটিভিটি, বা সিডনি এই যে কবিতা লেখার চেষ্টা করছেন, সেই কবিতা যেটা ফাইনাল ফর্মে আসবে, যখন প্রকাশ পাবে তার কবিতাটা, সেই কবিতাটা পড়ে হয়তো স্টেলার ভালো লাগবে, হয়তো স্টেলাকে সেই কবিতাটা প্লেজার দেবে। কিন্তু পেইন অলসো অ্যাসোসিয়েট করছে এখানে। দেখো, প্লেজারও আছে আবার পেইনও আছে। প্লেজার মানে ভালো লাগা, পেইন মানে দুঃখ। পেইন কেন? কেন যখন আমরা নতুন কিছু ক্রিয়েট করি তখন কিন্তু সেটা সহজ হয় না, সেটা কিন্তু পেইনফুল হয়। তাহলে এখানে পেইনটা অ্যাসোসিয়েট করা হচ্ছে পেইন অফ রাইটিং আ ওয়ার্ডস, পেইন অফ ক্রিয়েটিং সামথিং নিউ, নতুন কিছু তৈরি বা নতুন কিছু সৃষ্টির যে কষ্টটা, সেটার কথা কিন্তু কবি বলেছেন। প্লেজার মাইট কজ হার রিড, প্লেজার মাইট কজ হার রিড, অর্থাৎ এই যে ভালো লাগা যেটা স্টেলা তার কবিতা পড়ে পাবে, সেই ভালো লাগাটা কিন্তু ভালো যদি লাগে তাহলে কিন্তু সে কবিতাটি পড়ে যাবে, মানে আরো এগিয়ে যাবে পড়াটা। চলো নেক্সট স্লাইডে যাই। আশা করছি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার, যেটুকু পড়লাম। রিডিং মাইট মেক হার নো, নলেজ মাইট পিটি উইন অ্যান্ড পিটি গ্রেস অবটেন। রিডিং মাইট মেক হার নো, নলেজ মাইট পিটি উইন অ্যান্ড পিটি গ্রেস অবটেন, অর্থাৎ যখন সে পড়বে তখন সে জানবে। প্রথমে কি পড়লাম? প্লেজার, প্রথম আগের স্লাইডটা একবার দেখিয়ে দিচ্ছি। প্লেজার মাইট কজ হার রিড, ওনার পড়তে ভালো লাগলে উনি কবিতাটি পড়বেন, এবং যখন উনি পড়বেন তখন উনি জানতে পারবেন। কি জানতে পারবেন? সিডনির ভালোবাসার সম্পর্কে জানতে পারবেন। উনার প্রতি সিডনির ভালোবাসাটা উনি আরো জানতে পারবেন। এবং নলেজ মাইট পিটি উইন, অর্থাৎ
উনার এই যে জ্ঞান যেটা উনি লাভ করবেন এই কবিতাটা পড়ে, সেইটা কিন্তু যে দুঃখটা সিডনি ভোগ করছেন সেই দুঃখটার ব্যাপারে যখন জানবে এবং একটি পিটিভিন অর্থাৎ পিটিফুলি উনি কিছু অর্জন করবেন, মানে উনি উনার দুঃখটাকে কিন্তু উনার হৃদয়টাকে উনি জিতে যাবেন। অ্যান্ড পিটি গ্রেস অবটেন, গ্রেস মানে কি, গ্রেস মানে গুডউইল, অর্থাৎ স্টেলার মনে কিন্তু তার প্রতি একটি ভালোবাসা বা একটি ফেভারিটিজম জন্ম নেবে। ওকে, implies that she may come to know what he has written and from the reading would develop an understanding of his plight, এবং এই আন্ডারস্ট্যান্ডিংটা কি করবে, এই জানাটা, এই জ্ঞানটা এই স্টেলাকে কিন্তু সিডনির প্রতি আরো ঝুঁকতে বাধ্য করবে। ঠিক আছে, এর পরের লাইনে চলে আসছি। I sought fit words to paint the blackest face of woe. woe কি, সরো, দুঃখ, দুঃখ বা সরো। এবার দেখো, ব্ল্যাকেস্ট ফেস অফ woe, সরো কি কোনো মানুষ যে তার ফেস থাকবে? সরো, সরো তো একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে আমরা যাকে দেখতেও পারি না, ছুঁতেও পারি না, কিন্তু এখানে কবি বলছেন ব্ল্যাকেস্ট ফেস অফ woe, তার মানে কবি এই সরোটাকে কিন্তু পার্সনিফাইড করছে। পার্সনিফাইড অর্থাৎ এখানে যে ডিভাইসটা বা রেটরিক্যাল ইউজ হচ্ছে সেটা পার্সনিফিকেশন, সেটা পার্সনিফিকেশন। তো এখানে কবি বলছেন যে তার যে সরোটা সেটি কিন্তু একেবারে কালো কুচকুচে একটা মুখ, কালো কুচকুচে একটা ফেস, এবং এটাতে উনি বলতে চাইছেন যে উনার যে এক্সট্রিম সরো এবং উনি যে মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে কাটাচ্ছেন সেইটি কিন্তু উনি ব্যক্ত করতে সক্ষম হচ্ছেন। The poet sought appropriate words to bring to light the darkest aspects of his anguish to depict the blackest face of woe, অর্থাৎ উনি তার দুঃখটাকে বর্ণনা করার জন্য উনি যে কথাগুলো অ্যাপ্রোপ্রিয়েট অর্থাৎ যে কথাগুলোর মাধ্যমে কবি তার প্রেমিকাকে বা স্টেলাকে বোঝাতে সক্ষম হবেন, কোন কোন কথাগুলোতে যে তার দুঃখটা কত দূর এবং কত গভীর, উনি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে সেই কথাগুলোকে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস গুলোকে বসানোর জন্য তার কবিতায়, যাতে স্টেলা বুঝতে পারে যে তার দুঃখ এবং মানসিক যন্ত্রণার পরিমাণটা কতটা। পরের লাইনে পড়ছি, স্টাডিং ইনভেনশনস ফাইন হার উইটস টু এন্টারটেইন। স্টাডিং ইনভেনশনস ফাইন, ইনভেনশনস ফাইন, দেখো ইনভেনশনস ফাইনের আইটা ক্যাপিটাল, আবার কিন্তু ইনভেনশনস ফাইনের মাধ্যমে উনি বোঝাতে চাইছেন অন্য কারোর কোনো সৃষ্ট জিনিস, অন্য কারোর কোনো সৃষ্ট জিনিস। ইনভেনশনস ফাইন অর্থাৎ রেডিমেড ইনভেনশনস অফ আদার্স, রেডিমেড ইনভেনশনস অফ আদার্স। এখানে কবি কিন্তু ব্যক্ত করতে চাইছেন বারবার যে অন্যর যে লেখা, অন্যদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির মাধ্যমে কিন্তু কবি কিন্তু সেইটা কিন্তু স্টাডি করছেন। কেন স্টাডি করছেন? কারণ তার স্টেলা যাতে এন্টারটেইনড হন, তার স্টেলাকে এন্টারটেইন করার জন্য কিন্তু উনি অন্যের লেখা স্টাডি করছেন। কেন? উনি ভাবছেন যে অন্যের লেখা থেকে উনি কিছু ইন্সপিরেশন পাবেন, ইন্সপিরেশন পাবেন। ফাইন, দেখো ইনভেনশনস ফাইন, এই ফাইনটা কিন্তু এখানে কোয়ালিফাই করছে। ফাইনটা কিভাবে কোয়ালিফাই করছে? যে ভালো লেখা বা ভালো কিছু সৃষ্ট জিনিস থেকে উনি পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। কেন? কারণ স্টেলার যে মানে ক্ষমতা বোঝার, সেই ক্ষমতাকে কিন্তু মানে এন্টারটেইন করতে হবে, কবিকে কিন্তু সেটাকে এন্টারটেইন করতে হবে। তারপর লিখছে দেখো, often turning others leaves implies, often turning others leaves, কবিতাটির মধ্যে এই ফ্রেজগুলো তোমরা পাবে। আদার্স মানেও কিন্তু, আচ্ছা লিভস মানে আগে বলে দিই, লিভস মানে হচ্ছে পেজেস, লিভস মানে পেজেস, আদার্স লিভস মানে অন্য লেখকের লেখা, অন্য লেখকের লেখা। ঠিক আছে, তো এখান থেকে বোঝা যাচ্ছে যে কবি কি করছেন, কবি কিন্তু মাঝে মধ্যে অফেন, অফট বা অফেন টার্নিং আদার্স লিভ, উনি কিন্তু অন্য লেখকদের লেখা কবিতা বা গ্রেট ওয়ার্কসকে উনি
ইমিটেট বা নকল করার চেষ্টা করছেন। কেন নকল করার চেষ্টা করছেন আবার বলছি, উনি স্টেলাকে এন্টারটেনমেন্ট বা এন্টারটেইন করতে চান, সেই কারণে উনি অন্য লেখকের লেখাকে কিন্তু উনি পড়ে যাচ্ছেন, স্টাডি করছেন। To see if thence would flow some fresh and fruitful showers upon my sunburnt brain. To see if thence would flow some fresh and fruitful showers upon my sunburnt brain. দেখো কেন করছে, টু সি দেখার জন্য, যদি কিছু, কেন উনি অন্য লেখকের লেখাগুলো দেখছেন বা নকল করার চেষ্টা করছেন, এই কারণে করছেন যদি তাহলে কিছু নতুন এবং কিছু ভালো আইডিয়া তার মাথায় আসে। কিন্তু উনি আবার বলছেন তার ব্রেনটা কি হয়ে গেছে, ড্যামেজড হয়ে গেছে, সানবার্নড হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, যার জন্য উনি কিন্তু নতুন কিছু ওখান থেকে প্রডিউস করতে পারছেন না। বাট হি ওয়ান্টেড টু ডু সো, উনি চাইছেন, উনি কি চাইছেন, সাম ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স, যদি কিছু ফ্রেশ এবং নতুন কিছু শাওয়ার্স ওনার মাথায় আছে, ওনার মাথায় যদি নতুন কোনো শব্দ ভান্ডার আসে, যে শব্দ ভান্ডারের দ্বারা উনি একটি কবিতা সৃষ্টি করতে পারবেন। এটা মেটাফরিক্যালি ইউজ করা হয়েছে, কেন বলতো, কারণ শাওয়ার্স এখানে কিন্তু আমরা জানি বৃষ্টি কিসের ইন্ডিকেট করে উর্বরতা, ফার্টিলিটি, ক্রিয়েটিভিটি, ওকে, অ্যান্ড প্রোডাকশন। সো এখানে তোমরা বুঝতে পারছো যে এখানে কবি কিন্তু চাইছেন যে কিছু নতুন আইডিয়াস তার মাথায় আসুক, এবং মাথাটা কি হয়ে গেছে, মাথাটা হ্যাজ বিন ড্রাইড আপ, মাথাটা কিন্তু ড্রাইড আপ, ব্রেন হ্যাজ বিন ড্রাইড আপ। The bitter irony of this line tells us how empty his search for fit words really is, and it has become unproductive. তো ওখানে সানবার্ন ব্রেনের কথা উনি যেটা বলছেন সেটার মানেটা হচ্ছে আনপ্রোডাক্টিভ হয়ে গেছে তার ব্রেন। কিন্তু উনি চাইছেন অন্যদের কবিতা পড়ে যদি কিছু নতুন শব্দ তার কবিতায় সেখান থেকে উনি বসাতে পারেন এবং নকল করে উনি ওনার স্টেলাকে অ্যাট্রাক্ট করতে পারেন বা তার অ্যাটেনশন গেইন করতে পারেন। বলেছে না গ্রেস অপটেন মানে উনার স্টেলার যে গ্রেস, সেটাকে উনি চাইছেন, স্টেলা ওনার প্রতি অ্যাটেনশন দিক, অ্যাট্রাক্টেড হন, উনি সেটাই চাইছেন। আচ্ছা, এইটুকু যেটা পড়লাম আমরা এতক্ষণ কিন্তু অক্টেভটা পড়লাম, ওকে, অক্টেভ পার্টটা পড়লাম, ওকে। এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সেস্টেট। সেস্টেট, অক্টেভ আগেই বলেছি, অক্টেভ মানে 8 লাইনস আর সেস্টেট মানে 6 লাইনস, ওকে। তো 8 লাইনসে আমরা দেখলাম কি কি তার যন্ত্রণা হচ্ছে, কিভাবে উনি করছেন, এবং আমরা এবার দেখব নতুন কি আছে সেস্টেটের মধ্যে, রেসপন্সটা কি আছে। আমরা যে প্রবলেম সেটা দেখে নিলাম অক্টেভে, ওনার প্রবলেমগুলো কি কি, এবার তার যে রিজন সেগুলো কি কি হবে সেগুলো আমরা এবার দেখব, এবং কিভাবে উনি সলভ করার আইডিয়া পাচ্ছেন। দেখো প্রথম শব্দটা যেটা সেস্টেটে সেটাই কিন্তু বাট, বাট, কিন্তু, কিন্তুটা খুব এখানে স্ট্রেসড এবং কিন্তুটা কিন্তু এমফাসাইজিংলি ইউজ করা হয়েছে। বাট words came halting forth, wanting invention stay, nature's child fled step dame studies blow। অর্থাৎ এখানে বলছে যে কিন্তু শব্দ যেন আস্তে আস্তে আসছে, হল্টিং ফোর্থ, থেমে থেমে আসছে। ওয়ান্টিং ইনভেনশন স্টে, কেন উনি পারছেন না, কারণ ওয়ান্টিং, ওয়ান্টিং মানে এখানে ল্যাকিং, ওয়ান্টিং মানে ল্যাকিং, কি ল্যাক করছে, ইনভেনশন স্টে, ইনভেনশন স্টে, ইনভেনশন মানে নতুন কিছু, ইনভেনশন মানে ক্রিয়েটিভিটি, ইনভেনশনস মানে প্রোডাক্টিভিটি, এবং ইনভেনশন স্টে, স্টে মানে এখানে হেল্প বা সাপোর্ট। তাহলে উনি ল্যাক করছেন কোনো ক্রিয়েটিভ সাপোর্ট, উনি ল্যাক করছেন কোনো প্রোডাক্টিভ সাপোর্ট। ওয়ান্টিং মানে কি বললাম, ল্যাক বা ল্যাকিং, ল্যাকিং। তাহলে কবি কিন্তু এখানে বলে দিচ্ছেন আমাদের যে উনি ল্যাক করছেন, এটা ওনার কাছে এটা নেই, ডেফিসিয়েন্ট, উনার কাছে এই ইনভেনশনসের যে স্টে, ইনভেনশনের যে সাপোর্ট, ক্রিয়েটিভিটির যে সাপোর্ট সেটা নেই। কেন নেই, কারণ উনার ভালোবাসার মানুষটি উনার কাছে নেই, উনার ইন্সপিরেশন উনার কাছে নেই।
ইনভেনশনস নিড টু স্প্রিং ফ্রম উইদিন দ্য পোয়েট। আবার দেখো এখানে কি লেখা, ইনভেনশন কখন কোথা থেকে আসে, এটা অন্তর থেকে আসে, নট ফ্রম দ্য রাইটিংস অফ আদার্স। কিন্তু উনি কি করছিলেন এতক্ষণ, উনি এতক্ষণ কিন্তু অন্য লেখকদের লেখা পড়ে যাচ্ছিলেন, অন্য লেখকদের লেখা বই পড়ে যাচ্ছিলেন, টার্নিং আদার্স লিভস। কিন্তু এখন কিন্তু উনি সেটা বুঝতে পেরেছেন এবং এখন উনি চাইছেন কিভাবে উনি ওনার মধ্যে ইনভেনশনসকে আনতে পারবে। তারপর দেখো ইনভেনশন কি, অ্যাকচুয়ালি ইনভেনশন হচ্ছে আমাদের ফ্যাকাল্টি অফ ইমাজিনেশন। কেন বলো তো, আমরা যখন কিছু চিন্তার মাধ্যমে কিছু অধ্যয়ন না করে যেটা আমাদের অন্তর থেকে আসবে সেটাই কিন্তু ইনভেনশনস, এবং সেটা কিন্তু সব সময় স্পন্টেনিয়াস হবে। আমরা রোমান্টিক কবিতাতে দেখেছি সবসময় স্পন্টেনিয়াস ফ্লো অফ ইমোশনস, তাই তো? তো সেখানে এই ক্ষেত্রেও কিন্তু সিডনি একই কথা বলছেন, ওনার কিন্তু রোম্যান্টিক যে ইমাজিনেশন সেই কথাটাই কিন্তু উনি এখানে জোর দিচ্ছেন। এবং এই ইনভেনশনকে কি বলছেন, নেচার স্টাইল। দেখো নেচার স্টাইল রোম্যান্টিসিজমের সাথে কতটা মিল দেখো, নেচার স্টাইল অর্থাৎ এই প্রকৃতির সন্তান। আমরা জানি প্রকৃতি আমাদের, যদি প্রকৃতিকে আমরা কি বলি, মা বলি, তাহলে মায়ের সন্তান, ঠিক আছে? সেই একইভাবে কিন্তু ইমাজিনেশনের মাধ্যমে কিন্তু একজন কবি নতুন ইনভেনশন করতে পারেন এবং ইনভেনশন তার কাছে তার সন্তানের মতো, এবং নেচার তার কাছে কিন্তু নেচারের যেমন সন্তান তেমন ইনভেনশন হচ্ছে নেচারের সন্তান। অর্থাৎ নেচার হচ্ছে মা, অ্যাজ এ মাদার ফিগার এখানে নেচারকে পোর্ট্রে করা হচ্ছে, আর ইনভেনশন হচ্ছে তার ক্রিয়েটিভিটি অর্থাৎ নেচারের সন্তান, চাইল্ড। ইমাজিনেশন ইজ স্পন্টেনিয়াস, এটা বলে দিয়েছি, এই জায়গাটা কিন্তু খুব ভালো করে দেখবে তোমরা, এটা যেহেতু একটা টুইস্ট আনছে কবিতাটার মধ্যে। ইট কামস আউট অফ আ ন্যাচারাল ইনস্টিংক্ট whereas literary imitation is not at all creative। যদি কবি উনি নকল করেন অন্য লেখকদের কবিতা, সেটি কিন্তু ক্রিয়েটিভিটি নয়, সেটি কিন্তু ক্রিয়েটিভ হবে না। এবং স্টাডিং আদার্স ওয়ার্ক অ্যান্ড ইমিটেটিং উড হার্ডলি প্রডিউস এনি ক্রিয়েটিভ ওয়ার্ক। যদি আমরা অন্য কোনো লেখকের কবিতা সবসময় পড়তে থাকি এবং নকল করার চেষ্টা করি, সেটি কিন্তু কখনোই ক্রিয়েটিভ ওয়ার্ক হবে না। এবং স্টাডি ক্যানট দেয়ারফর প্রডিউস এনিথিং নিউ, যেটা বললাম সেটাই আবার করে লেখা আছে এখানে, যে আমরা যদি স্টাডি করি সেটা কিন্তু নতুন কিছু প্রডিউস বা ক্রিয়েট করতে পারবে না। তার জন্য স্টাডিকে দেখো কবি কি বলছেন, স্টেপ ডেম। স্টেপ ডেম অর্থাৎ স্টেপ মাদার, সৎ মা। তাহলে নেচার হচ্ছে মা, নেচার হচ্ছে মা, আর স্টাডি হচ্ছে সৎ মা। ওকে, সৎ মা অর্থাৎ স্টেপ ডেম। আর নেচারের সন্তানকে ইনভেনশন, ইনভেনশন। আর স্টাডি করলে কি হবে, ইমিটেশন, স্টাডি থেকে ইমিটেশন আসবে। তো কবি এখানে কিন্তু হোরেসের যদি ফিলোসফি আমরা দেখি, হোরেসের ফিলোসফি অনুযায়ী একটি কবিতা কিন্তু ডিলাইট বা প্লেজার আমাদের উৎপন্ন করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে সিডনির মধ্যেও কিন্তু সেই একই ভাবধারাটা দেখতে পাচ্ছি, যে কবিতা কিন্তু যে নেচার তার থেকে ইন্সপিরেশন হয়ে একটা ইনভেনশন হবে, এবং যেটা কিনা খুব নিজস্ব হবে। ওকে, ইনভেনশনটা নিজস্ব হবে, এবং সেটা কিসের জন্য হবে, ফর দ্য পারপাস অফ ডিলাইট, for the purpose of delight। okay, delight আমি এটা এখানে লিখছি, হ্যাঁ, for the purpose of delight। okay, কিন্তু ইমিটেশন থেকে কিন্তু কোনো ডিলাইট আসবে না, ইমিটেশন থেকে কিন্তু কোনো ডিলাইট আসবে না। ডিলাইটটা কিসের হবে, ইনভেনশনের হবে, ইনভেনশনের। কেন, কারণ নেচার হচ্ছে ইনভেনশনের মা, এটা হচ্ছে ক্রিয়েটিভ, এটা হচ্ছে নিজস্ব, এটা নিজস্ব ইমাজিনেশনের প্রোডাকশন। ওকে, আশা করছি এইটুকু তোমাদের ক্লিয়ার। পরের স্লাইডে চলো এবার যাই। And others feet still seemed but strangers in my way। কবি বলছেন এখানে others feet, দেখো এখানেও একটা পান ইউজ করা হচ্ছে। ফিট মানে পা, আমরা জানি, অর্থাৎ অন্য কবিতার, অন্য কবিদের কথা বলছেন উনি, অন্য অন্য কবিদের কথা বলছেন, অন্য কবিদের সৃষ্ট কবিতার কথা বলছেন, অন্য কবিদের সৃষ্ট কবিতার কথা উনি বলছেন। আদার্স ফিট, আদার্স ফিট।
আরেকটা ফিট মানে কি? ফিট মানে হচ্ছে যে মেট্রিক্যাল যে ফিট, আমরা যে একটা কবিতাকে ফিট অনুযায়ী যে ভাগ করছি সেই ফিটের কথা বলছে, বুঝেছো? সো অ্যান্ড আদার্স ফিট স্টিল সিমড বাট স্ট্রেঞ্জার্স ইন মাই ওয়ে, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম, আমি অন্য কবিদের লেখাগুলো পড়তে পারছিলাম, কিন্তু সেগুলো আমার কাছে নিজস্ব আর মনে হচ্ছিল না, সেগুলো আমার কাছে কি লাগছিল? স্ট্রেঞ্জার্স। আমি সেই কবিদের কবিতা বা ভাবধারাকে বুঝতে পারছিলাম না, তাই জন্য বলছেন উনি স্ট্রেঞ্জার্স। Other feet can mean either the footsteps of other poets or the metrical units that we measure in poetry, যেটা বললাম, আশা করি বুঝতে পেরেছো। The line, this line implies that the writings of others poet are alien, alien মানে foreign, alien মানে foreign to Sidney's purpose। অবশ্যই, কারণ সিডনি যে কারণে কবিতাটি লিখবেন সেই কারণটা অন্য কবিদের নিশ্চয়ই তাদের কবিতার মধ্যে উনার পার্টিকুলার কারণটা ফুটে উঠবে না, তাই না? সুতরাং সে এখান থেকে কি রেজাল্ট পাচ্ছে, সে এখান থেকে বুঝতে পারছে যে তার নিজস্বতা ছাড়া তার কবিতা প্রোডাকশন করা সম্ভব নয়, এবং স্টেলাকে, তার বিলাভেডকে কিন্তু উনি আর ইমপ্রেস করতে পারবেন না যদি নিজস্বতা না থাকে তার কবিতার মধ্যে। Sidney is referring to the poems of other poets and how they are still strangers in his way। তো উনি অন্য কবিদের লেখা বা সৃষ্ট করা কবিতাগুলোকে উনি স্ট্রেঞ্জার্স বলছেন, অর্থাৎ অচেনা তার কাছে। হ্যাঁ, ঠিক আছে, উনি অনেকবার চেষ্টা করেছেন ইমিটেশন করার জন্য, কিন্তু উনি কিন্তু সেটাতে কমপ্লিট ফেলিয়ার। পরেরটায় আসছি। Thus great with child to speak and helpless in my throes। Thus great with child to speak, উনি বলছেন এই লাইনটির মাধ্যমে, থ্রোজ মানে পেইন, যন্ত্রণা, থ্রোজ মানে পেইন বা যন্ত্রণা। বলছে সন্তান জন্ম দেওয়া বা সন্তানের সাথে, নিজের সন্তানের সাথে কথা বলাতে কিন্তু খুব আনন্দ। ইট ফিলস গ্রেট, গ্রেট উইথ চাইল্ড টু স্পিক, নিজের সৃষ্টি কিছু জিনিসের সাথে কথাবার্তা বলা বা তাকে দেখা কিন্তু নিজের কাছে একটা গ্রেট ফিলিংস। বাট হেল্পলেস ইন মাই থ্রোজ, কিন্তু সে কবি এখনো কিন্তু হেল্পলেস, উনি উনার ক্রিয়েশনে কিন্তু এখনো হেল্পলেস। কেন? উনি এখনো একটা পেইনফুল সিচুয়েশনের মধ্যে দিয়ে আছেন। এখানে আমরা যদি ভালো করে এই লাইনটাকে অবজার্ভ করি, আমরা দেখতে পাচ্ছি এখানে উনি কিন্তু উনাকে একজন মহিলা সাথে কম্পেয়ার করছেন, যেই মহিলা কিন্তু সন্তানের জন্ম দেবে, আর উনার যে পজিশন, উনিও কিন্তু একটা পেইনের মধ্যে আছেন, কেন উনিও কিন্তু নতুন কিছু সৃষ্টি জন্ম দিতে চাইছেন। সুতরাং এখানে দুটো পেইনের কথা বলা হচ্ছে, একটি পেইন অফ গিভিং বার্থ অ্যান্ড আনাদার ওয়ান ইজ দ্য পেইন অফ রাইটিং সামথিং নিউ। চলো পরের স্লাইডে এবার দেখি। বাইটিং মাই ট্রন্ট পেন, দেখো খুব সুন্দরভাবে লেখা এটা, বাইটিং মাই ট্রন্ট পেন বিটিং মাই সেলফ ফর স্পাইট। আমরা করি না অনেক সময়, আমরা যখন কিছু না পারি নিজেদেরকে একটুখানি ঠুকে নিই, কপাল ঠুকে নিই যেরকম, সেরকম অবস্থা এখন সিডনি সাহেবের। কারণ সিডনি কি করছেন, উনার যে পেনটা ট্রন্ট বলছেন, ট্রন্ট মানে আইডেল, সরি দাঁড়াও, ট্রন্ট মানে আইডেল, ওকে, আইডেল মানে কোনো কাজ করছে না, পেনটা কোনো কাজ করছে না, আইডল। তো উনি ওনার পেনটাকে কামড়াচ্ছেন এবং নিজেকে উনি কিন্তু দুষছেন এবং নিজেকে কিন্তু তার জন্য বিট করছেন। কেন? কারণ উনি কোনো নতুন আইডিয়া পাচ্ছেন না, উনি নিজে থেকে লিখতে পারছেন না, তার জন্য কিন্তু বলছে যে বাইটিং মাই ট্রন্ট পেন বিটিং মাই সেলফ ফর স্পাইট, বিটিং মাই সেলফ ফর স্পাইট। স্পাইট মানে কি? স্পাইট মানে রাগ, স্পাইট মানে অ্যাঙ্গার, ওকে, স্পাইট মানে এখানে রাগ বা অ্যাঙ্গার। ফুল said my muse to me, look in thy heart, সরি এখানে একটা ওঠেনি, look in thy heart and write। এবার মিউজ আমরা জানি, আমরা গ্রিক মাইথোলজি অনুযায়ী আমরা মিউজদের দেখতে পাই, 9 জন মিউজ আছেন, মিউজ সিস্টার্স, যারা নাকি কোনো আর্টিস্টিক ক্রিয়েশনে ইন্সপিরেশন দেয় কবিদের, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখানে যে সিডনির মিউজ ছিলেন, মাইথোলজি, এটা আবার বলে দিচ্ছি, এটা কিন্তু মাইথোলজি অনুযায়ী সিডনির মিউজ কি বলছেন তাকে বলছেন ফুল, ইউ আর আ ফুল। তুমি লিখতে পারছো না, কেন তুমি লিখতে পারছো না? বিকজ ইউ আর নট লুকিং at the interior point or internal part of your heart,
সো এখানে উনি উপদেশ দিচ্ছেন বা অ্যাডভাইস করছেন, লুক ইন দাই হার্ট অ্যান্ড রাইট। সুতরাং তোমার অন্তর থেকে তুমি লেখো। তুমি বাহ্যিক জিনিসের বা বাইরে অন্য পোয়েটদের লেখাই তুমি খুঁজছো, কিন্তু তুমি নিজের অন্তরের দিকে দেখো, দেখে তুমি লেখো। সুতরাং তাহলে কিন্তু তুমি ইনভেন্ট করতে পারবে নতুন কিছু। আশা করি তোমাদের কবিতাটি বুঝতে একটু হলেও সুবিধা হয়েছে, তোমরা বুঝতে পারবে। এবার যদি আরেকবার কবিতাটা কি পুরোটা পড়ে নাও, তাহলে আশা করি যেভাবে আমি বোঝালাম তোমরা বুঝতে পারবে। চলো এবার আরেকবার এই জায়গাগুলো দেখে নিই। The muse calls the poet a fool. According to Greek mythology, muses presides over artistic creation. Muse আমরা জানি যে কোনো লেখক বা কবি বা কোনো আর্টিস্টকে ইন্সপিরেশন দেয়, অনুপ্রেরণা দেয়। তাই জন্য মিউজ এখানে অ্যাডভাইস করলেন যে পোয়েটকে, যে তুমি নিজের হৃদয়ে দেখো এবং লেখো, কারণ নিজের হৃদয়ে যে ইমেজগুলো প্রডিউস হবে সেই ইমেজগুলো কিন্তু তোমার ব্যক্তিগত, এবং সেই ইমেজগুলো কিন্তু তুমি অন্য কোনো কারোর লেখায় কিন্তু পাবে না। সুতরাং তুমি স্টেলাকে যদি তোমার মনের ভাবটা বোঝাতে চাও, তাহলে তুমি তোমার অন্তরের দিকে একবার দেখো, দেখে তুমি লেখো। তো পোয়েট্রিটা আশা করি তোমাদের সকলের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। চলো এরপর আমরা একটু থিম নিয়ে আলোচনা করে নিই ফটাফট। সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম। থিমটা কি? থিমটা অ্যাকচুয়ালি খুবই সোজা, যে পোয়েট কিছু লিখতে চাইছেন, বাট হিজ এফর্টস আর ফিউটাইল, কারণ উনি অন্য লেখকের লেখায় দেখতে চাইছেন, উনি নিজে থেকে কিছু ইনভেন্ট করতে পারছেন না। ইনভেনশন কি? ইনভেনশন ইজ নেচারস চাইল্ড হিয়ার। ইনভেনশন হচ্ছে প্রকৃতির সন্তান, এবং ইনভেনশন মানে হচ্ছে নো ইমিটেশন, নকল করা নয়, নিজের থেকে কিছু সৃষ্টি করা। এবং যখন নিজের থেকে উনি সৃষ্টি করতে পারবেন, তখন কিন্তু উনার রোলটা হয়ে যাবে রোল অফ আ মাদার গিভিং বার্থ টু হিজ চাইল্ড। এবং এই লেখাগুলি উনি লিখছেন, এই সেন্ট্রাল থিমের মধ্যে আরেকটা পড়ছে, উনি করুণা আদায় করতে চাইছেন। ঠিক আছে, উনি কার কাছে চাইছেন এই করুণাটা? উনি চাইছেন তার বিলাভেড স্টেলা যাতে তার প্রতি আবার অ্যাট্রাক্টেড হয় এবং তাকে আরেকটু অ্যাটেনশন দেয়, এবং তারা আবার ইন্টিমেট একটা রিলেশনশিপ শেয়ার করতে পারে। তো কবি এখানে তার নিজস্ব যে ফিলিংস সেটাকে ব্যক্ত করার চেষ্টা করেছেন। উনি কি ফিল করেন, উনার তার স্টেলার প্রতি কি ফিলিংস এবং তার ভালোবাসাটা কতখানি সত্য, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি তার বক্তব্য এই কবিতার মাধ্যমে। সো এখানে আমরা বুঝতেই পারছি যে অক্টেভ এবং সেস্টের দুটো পার্ট আছে। প্রথম পার্ট থেকে সেকেন্ড পার্টে আমরা দেখতে পাচ্ছি কবির যে ভাবধারা, সেই ধারায় কিন্তু একটা ট্রানজিশন এসছে, একটা চেঞ্জ এসছে, এবং এই ভাবধারাটার মাধ্যমে উনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলেন যে শেষ দিকটাতে কবিতার যে ইন্সপিরেশন, মিউজের ইন্সপিরেশন থেকে, যে তুমি হৃদয়ের দিকে দেখো, হৃদয়ে দেখে তুমি আবার নতুন করে কিছু সৃষ্টি করার চেষ্টা করো। কারণ তুমি নিজের থেকে যখন কিছু লিখবে, সেটাই কিন্তু স্পন্টেনিটি বা কন্টিনিউয়াসনেস একটা থাকবে, এবং সেটা ট্রু হবে, তোমার এক্সপ্রেশনস গুলো ট্রুলি পোর্ট্রেট বা ডেপিক্টেড হবে, প্রকাশ পাবে। আচ্ছা, আশা করি এইটুকু বুঝতে তোমাদের আর অসুবিধা হবে না। হ্যাঁ, এবার একটু ইমেজারি গুলো দেখে নিই, কবিতায় কি কি ইমেজারির কথা এখানে বলা আছে। দ্য সনেট ইজ রিচ ইন ইমেজারি, যেগুলো আমরা আলোচনা করেছি। আদার্স লিভস, আদার্স লিভস মানে অন্য লেখকের লেখা কবিতা বা যে কোনো রচনা। ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স, এখানে ফ্রেশ অ্যান্ড ফ্রুটফুল শাওয়ার্স মানে কিন্তু বৃষ্টি বলা হচ্ছে, এখানে বৃষ্টি নয়, এখানে কিন্তু একটা মেটাফর ইউজ করা হচ্ছে। এইভাবে বলছে যে নতুন কোনো আইডিয়ার যদি শাওয়ার হয় ওনার ব্রেনে, এবং ব্রেনটা কি, আবার একটি মেটাফর, সানবার্ন ব্রেইন, অর্থাৎ ড্রাইড আপ, শুকিয়ে গেছে তার ব্রেনটা, অতিরিক্ত যন্ত্রণাতে, মেন্টাল অ্যাগনিতে কিন্তু শুকিয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা কিছু পার্সনিফিকেশনস দেখতে পাচ্ছি। পার্সনিফিকেশন, ইনভেনশনস, নেচারস আর স্টাডিজ। ওকে, আচ্ছা, স্টাডিকে কি বলেছে? স্টাডিকে স্টেপ মাদার বা স্টেপ ডেম বলেছে। আর এই এখানে আছে এটা লেখা, স্টেপ ডেম স্টাডিজ ব্লোজ। আচ্ছা, ট্রন্ট পেন, পেন কিন্তু ট্রন্ট হয় না অ্যাকচুয়ালি। ওকে, পেনটা ট্রন্ট না, ট্রন্ট কে? কবি নিজে ট্রন্ট হয়ে আছেন। আচ্ছা, the poem is not a helpless lament of a lover. It has no angry declination or renunciation, but rather filled with amorous optimism. এই কবিতার মাধ্যমে কিন্তু নতুন কিছু সৃষ্টি করার একটা উন্মাদনা বা একটা ইচ্ছা শক্তি আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অপটিমিজম। ওকে,
আর এটার মধ্যে কিন্তু পোয়েমটার ডিভিশনটা আমি আবার বলছি, পোয়েমটার ডিভিশনটা এটা পেট্রার্কান সনেটের মধ্যে পড়ছে কেন, কারণ পোয়েমটা কিন্তু অক্টেভ এবং সেস্টেটে ভাগ করা, অক্টেভ এবং সেস্টেটে ভাগ করা, যদিও এর যে মিটারটা, এর যে রাইমিং স্কিলটা, সেটা কিন্তু স্কিমটা কিন্তু আলাদা। কেন? কারণ কবি এটা নিজে ইনভেন্ট করেছেন আলেকজান্ড্রিনায়। ওকে, এটা রাইম স্কিমটা হচ্ছে এ বি এ বি এ বি এ বি সি ডি সি ডি ই ই। এবং এই স্কিমটা কিন্তু আমরা একবার চেক করে নেব আমাদের প্রথম স্লাইডে, আমরা তাহলে কিন্তু খুব ভালো করে বুঝতে পারবো, আর অসুবিধা হবে না। দেখো, এ শো, লাস্টেরটা শো, তাহলে এটা এ ধরছি আমি, নো এটাও এ, পেইন এটা বি ধরি ধরি, অবটেইন বি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি। কিন্তু দেখো এ বি, আবার ও, আবার পরের যে 4 লাইন দেখবো, ও এ, ফ্লো এ, এন্টারটেইন বি, ব্রেইন বি। ঠিক আছে, স্টে ওয়ে, সি ওয়ে সি, ব্লোজ ডি, থ্রোজ ডি। তার মানে এই যে রাইমটা, ছন্দটা কিন্তু দেখো ছন্দটা কিভাবে মিলছে, একের সাথে তিনের মিলছে, দুইয়ের সাথে চারের মিলছে, আবার পাঁচের সাথে সাতের মিলছে, ছয়ের সাথে আটের মিলছে। ঠিক আছে, তো এইভাবে এটাকে ভাগ করছি। এবং স্পাইট আর রাইট এটাকে বলবো ই ই। তাহলে আমরা ভাগটা বুঝতে পারলাম কি করে হলো, এ বি এ বি এ বি এ বি সি ডি সি ডি ই ই। এবং আমরা এটার স্ক্যানশনও করে দেখিয়ে দিয়েছি, এটা স্ক্যানশন করে আমরা পাচ্ছি এটি একটি আলেকজান্ড্রিন। ওকে, এটি একটি আলেকজান্ড্রিন। আলেকজান্ড্রিন কোথা থেকে এসছে? ফ্রেঞ্চ মডেল। ওকে, আলেকজান্ড্রিন ফ্রেঞ্চদের থেকে এসছে। আচ্ছা, চলো এই পার্টটার পরের পার্টে চলে যাই। আশা করি এইটুকু তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না, নিজেরা প্লিজ পড়বে আবার। আচ্ছা, এবার এই জাস্টিফিকেশন অফ দ্য টাইটেলটা আমরা একবার দেখব, কেন টাইটেলটি যথার্থ এই ক্ষেত্রে। অ্যাস্ট্রো মানে, অ্যাস্ট্রো হচ্ছে আমি বলেছি আগেই স্টার ফর্ম, এটা একটা গ্রিক ওয়ার্ড। এবং অ্যাস্ট্রন, অ্যাস্ট্রন ফেল, এই অ্যাস্ট্রোফেলটা কথার অর্থ হচ্ছে স্টার লাভার। অ্যাস্ট্রোফেলের অর্থ হচ্ছে স্টার লাভার, অ্যান্ড স্টেলা হচ্ছে দি স্টার, স্টেলা হচ্ছে দি স্টার। এই কবিতাটি যদি আমরা একটি লেখক বা একজন স্টার লাভার তার স্টারের প্রতি কিভাবে তার ভালোবাসা ব্যক্ত করছে এইভাবে দেখি, তাহলে কিন্তু টাইটেলটি যথার্থ বলতেই পারি। কারণ উনি চেষ্টা করছেন উনার স্টারকে কিভাবে উনি ইমপ্রেস করবেন, উনি কিভাবে অ্যাট্রাক্ট করবেন। তো এইটুকু আমাদের আজকের পড়া। আশা করি তোমরা এই কবিতাটি আবার করে পড়বে, নতুনভাবে পড়বে, পড়ে মানেগুলো বুঝবে। কোনো অসুবিধা হলে প্লিজ জানিও। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, একটি লাইক দিও যদি পছন্দ হয়, এবং আমি অনুরোধ করব সকলকে এই সিরিজটা ফলো করার জন্য। সো থ্যাংক ইউ।